হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমাদের ডিসকাশন হচ্ছে জুয়েল থিফ হেইস্ট বিগিনস, একটি হিন্দি সিনেমা যেটা রিসেন্টলি রিলিজ পেয়েছে। সেই সিনেমার রিভিউ করব আজ। তো জুয়েল থিফ এমন একটি নাম যা শুনলেই আসলে হিন্দি সিনেমার ইতিহাসের এক স্বর্ণ যুগের কথা মনে পড়ে। দেব আনন্দ এবং বিজয় আনন্দের সেই কালজয়ী ক্লাসিক। কাজেই যখন আপনি 2025 সালে সাইফ আলী খান এবং জয়দীপ এর নামে এই একই নামের একটা মুভি দেখবেন, স্বাভাবিকভাবেই প্রত্যাশার পাহাড় কিন্তু অনেক উপরে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত জুয়েল থিফ হেইস্ট বিগিনস একটি বড় হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেনি। এই রিভিউতে আমরা সিনেমাটির প্রতিটি দিক বিশ্লেষণ করব। কাস্টিং, চিত্রনাট্য, সংলাপ, নির্মাণ, থিম, ফিল্মের ব্যর্থতা, পজিটিভ সাইড সব কিছুই অ্যানালাইসিস করা হবে। তো কাহিনীর কথা যদি বলি, জুয়েল থিফ আসলে আমাদের নিয়ে যায় ইউরোপের নানা শহরে, মূলত হাঙ্গেরির বুদাপেস্ট এবং তুরস্কের কিছু অংশে ইস্তাম্বুলের। গভীর গল্পের কেন্দ্রে রয়েছে একটি বিশাল হীরা, যা কিনা আন্তর্জাতিক ক্রিমিনাল যারা তাদের কাছে একটা অমূল্য সম্পদ। রেহান রায় এই চরিত্রটি সাইফ আলী খান প্লে করেছেন, একজন চোর। অন্যদিকে রাজন, এটা হচ্ছে জয়দীপের ক্যারেক্টার, একজন রিচ আর্ট কালেক্টর যার অবৈধ ব্যবসা আর রক্তাক্ত ইতিহাস ছড়িয়ে আছে সর্বত্র। সো রাজন এবং রেহানের মধ্যে দ্বন্দ্ব গড়ে ওঠে হীরাটিকে দখল করার জন্য। তবে কাহিনীতে আছে আরও এক ভয়ঙ্কর চরিত্র, যে হচ্ছে মুসা। এই মুসা চরিত্রটি প্লে করেছেন দোরেন্দ্র সিংহ, যিনি আবার রাজনের পুরনো শত্রু। তো শুরুতেই মনে হয় যে গল্পটা জমে যাবে, কিন্তু আনফর্চুনেটলি অতি পরিচিত টুইস্ট, গতানুগতিক মোচড় আর দুর্বল সংলাপের কারণে সিনেমাটি দ্রুতই একঘেয়ে হয়ে ওঠে। সো একটু চরিত্র বিশ্লেষণ করি। সাইফ আলী খান, তার ক্যারেক্টার, যিনি কিনা আসলে অরিজিনালি একজন স্টাইলিশ এবং কমেডি এবং স্মার্টনেসের মিশ্রণে একসময় একটা দুর্দান্ত অভিনেতা ছিলেন, কিন্তু এখন তার চরিত্রের মধ্যে কিন্তু সেই পুরনো ঝিলিক আমরা দেখতে পাই না। তার পরিবর্তে দেখা যায় এক ধরনের আর্টিফিশিয়াল চটকদার ক্যারেক্টার। তার সংলাপ যেমন শুনে দর্শক হাসবে না, বরং অস্বস্তি বোধ করবে। সাইফের স্মার্টনেস এখানে এখন আর স্বতঃস্ফূর্ত লাগে না, বরং জোর করে চাপিয়ে দেওয়া মনে হয়। জয়দীপের চরিত্র, সে কিন্তু আসলে সবসময় একজন স্ট্রং অ্যাক্টর। পাতাল্লো কিংবা রাইজির মতো কাজে তিনি তার ডেপথ দেখিয়েছেন, যে কত গভীরে গিয়ে তিনি অভিনয় করতে পারেন। কিন্তু এখানকার যে চরিত্র রাজন, সেটা যেন একটা ক্যারিকেচারে পরিণত হয়েছে। ডিজাইনার স্যুট, গোল্ডেন হাইলাইটস, লেন্স পরা চোখ সবই চেষ্টা করেছে তাকে সুয়ে ভিলেন বানানোর জন্য, কিন্তু তার অভাব ছিল বিশ্বাসযোগ্যতার। আর দোরেন্দ্র সিংহ বা মুসার যে ক্যারেক্টার, এটা কাগজে পড়ে মনে হতে পারে যে এটা খুবই ডেঞ্জারাস একটা ক্যারেক্টার, কিন্তু বাস্তবে মুসার উপস্থিতি ছিল খুবই কম। আর তার সংলাপগুলো এতটাই সস্তা, ভয় পাওয়ার পরিবর্তে আপনার বিরক্ত লাগবে। এছাড়া সাপোর্টিং ক্যারেক্টারে নিকিতা দত্ত ছিলেন, যিনি পুরো সিনেমা জুড়ে বিষণ্ণ মুখ আর মজবুরি নিয়ে ঘুরেছেন। তার চরিত্রে কোনো জোর নেই। কুনাল কাপুর, আননেসেসারি পুলিশ অফিসার, তার গল্পে আসলে কোনো ভূমিকাই এখানে রাখতে পারেনি। আর কুলভূষণ খারবান্দাজে একঘেয়ে সৎ বাবার চরিত্রে ক্লান্ত সংলাপ দিয়ে সিনেমার ঘুম ধরিয়েছেন। সিনেমায় আপনি তার সংলাপ শুনে ঘুমিয়ে যাবেন। স্ক্রিন প্লে এবং ডিরেকশনের কথা যদি বলি, চিত্রনাট্যের সবচেয়ে বড় দুর্বলতা হলো এটি সম্পূর্ণভাবে একটা প্রেডিক্টেবল স্টোরি। কোনো টুইস্ট আপনাকে চমকে দিতে পারবে না। প্রতিটি দৃশ্য যেন পুরনো সিনেমার কাটপেস্ট। সো পরিচালক হিসেবে কুকি গুলাটি এবং রব্বি গ্রেওয়াল এমনভাবে সিনেমাটিকে সাজিয়েছেন যেন দর্শকদের ইন্টেলিজেন্সকে ইনস্টল করা হয়েছে। ম্যানেজমেন্টেও সমস্যা আছে। ইউরোপের সুন্দর লোকেশন ব্যবহার করেও তারা ক্যামেরার ভাষায় কোনো এক্সাইটমেন্ট আনতে পারেননি। রাস্তায় দৌড়, বিলাসবহুল গাড়ির দৃশ্য, নাইট ক্লাব সবই যেন প্যাকেজড ট্যুরের মতো লেগেছে। সংলাপ, তুমি আমাকে বোঝনি, মজবুরি, গেম ওভার, এই ধরনের সংলাপ এখন আর দর্শকদের সঙ্গে কানেক্ট করতে পারে না। কিন্তু এখনকার লেখকরা বরাবরই সেই পুরনো ধাঁচে ফিরে গেছেন। বারবারই সেই পুরনো ধাঁচে ফিরে গেছেন। রেহানের সংলাপগুলো এখনকার সময় এতটাই অচল যে দর্শকদের মধ্যে হাসির রোল উঠেছে অনেক সময় থ্রিলের বদলে। সিনেমাটোগ্রাফি কিছুটা ভালো ছিল। ইউরোপের দৃশ্যাবলী সত্যিই নজর কাড়া। শহরের রাস্তাঘাট, পুরনো প্রাসাদ, নীল নদীর ধারে সন্ধ্যার দৃশ্য, এসব ছিল চোখের জন্য প্রশান্তি। কিন্তু শুধুমাত্র সুন্দর লোকেশন দিয়ে যদি গল্পের দুর্বলতা ঢাকার চেষ্টা করা হয়, তাতে কিন্তু রেজাল্টটা রিভার্স হয়ে যেতে পারে। দৃশ্যগুলোর কোনো কার্যকর ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা এখানে দেখিনি। মিউজিক ছিল দুর্বল,
একটি হেইস্ট থ্রিলারে যেমন উচ্চ লেভেলের হাই ভোল্টেজ স্কোর থাকা দরকার সেটা এখানে ছিল না। টান টান উত্তেজনা তৈরির বদলে মিউজিক ছিল মন্থর। কিছু গানের টুকরো টুকরো অংশ সিনেমায় রাখা হয়েছে যেগুলো গল্পের গতিকে আরও কমিয়ে দিয়েছে। অ্যাকশন একটা সিনেমার প্রাণ হলো, মানে এই ধরনের একটা হেইস্ট ফিল্মের প্রাণ হলো হচ্ছে শার্প ইনোভেটিভ অ্যাকশন দৃশ্য, কিন্তু এখানে অ্যাকশন ছিল সাধারণ মারামারি, কোনো সৃজনশীলতা এখানে আমরা দেখিনি। দু একটা চেস সিকোয়েন্স ছিল কিন্তু তাও খুবই ম্যারম্যারে। সো জুয়েল থিফ চেষ্টা করেছিল পিতৃত্ব, প্রতিশোধ, লোভ, বিশ্বাসঘাতকতা এইসব থিম নিয়ে খেলা করতে, কিন্তু দুর্বল স্ক্রিপ্টের কারণে এইসব থিম আলগা থেকে গেছে। বিশ্বাস, ভালোবাসা, প্রতারণা এগুলো সিনেমার মাধ্যমে অনুভব করার পরিবর্তে দর্শক কেবলই বিরক্তি অনুভব করেছেন। সো কেন সিনেমাটা আসলে ব্যর্থ হচ্ছে? অবশ্যই উইক এবং প্রেডিক্টেবল স্ক্রিন প্লে, ক্রিঞ্জ সংলাপ এবং দৃশ্য, চরিত্রের ডেপথ না থাকা এবং ম্যারম্যারে পরিচালনা, উত্তেজনাবিহীন ব্যাকগ্রাউন্ড স্কোর, নাম ও ব্র্যান্ডের আসলে অপব্যবহার, যেটা আসল জুয়েল থিফ সিনেমার প্রতি অসম্মান। পজিটিভ সাইড কি? ইউরোপের লোকেশন, ভিজুয়াল চিত্রায়ন কিছুটা ভালো, সাইফ এবং জয়দীপের ব্যক্তিগত স্টাইল সেন্স, যদিও সেটা ক্যারেক্টারের সাথে মানানসই নয়। আর দোরেন্দ্র সিংহ মুসা চরিত্রে যিনি পেরেছেন, যতটুকু পেয়েছেন সুযোগ ততটুকুই তিনি চেষ্টা করেছেন। সো জুয়েল থিফ হেইস্ট বিগিনস এমন একটি সিনেমা যেটা বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও মোটামুটি ব্যর্থই হয়েছে। ক্লাসিক সিনেমাটা যেটা ছিল আগে, তার নামে সিনেমা বানানোর পরে দর্শকরা যদি এক বিন্দু পুরনো গৌরবের ছোঁয়া পেত তবুও কিছু বলার ছিল, কিন্তু এখানে পুরোটাই শুধু নামের ফাঁপা ঝিলিক। ভবিষ্যতে পরিচালক প্রযোজকদের উচিত হবে শুধুমাত্র বড় নাম বা পুরনো সাফল্য নয়, বরং নতুন গল্প, প্রাণবন্ত চরিত্র এবং সৃষ্টিশীল নির্মাণের দিকে মনোযোগ দেয়া। পার্সোনালি নট রিকমেন্ডেড। আপনার কেমন লেগেছে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সিনেমা যদি দেখে থাকেন। আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, স্টে সেফ।